শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। সুজাপুরে সভামঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা। কোন ভুলে? এনআইটির দ্বিতীয় বর্ষে ছাত্রের মৃত্যু, কারণ ঘিরে রহস্য। বিজেপির প্রচারে বাধা, হাতাহাতি দুপক্ষের, কাঠগড়ায় তৃণমূল। কমিশন তাদের অযোগ্য ভাবে না। চাকরিহারাদের নির্বাচনী দায়িত্ব সামলানোর প্রসঙ্গে বললেন ব্রাত্য। সন্দেশখালীতে সিবিআই তদন্ত থেকে এসএসসি। সোমবার সব মামলা শুনবে সুপ্রিম কোর্ট। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রবিবার কালিয়াচকে নির্বাচনী সভায় আব্দুল গনির জন্য প্রকাশ্যে কালিয়াচকবাসীর কাছে ক্ষমা চাইলেন খোদ তৃণমূল নেত্রী। বিষয়টি নিয়ে আলোড়ন পড়েছে জেলা তৃণমূলের অন্দরে। এদিন কালিয়াচকের কৃষি ফার্মের মাঠে নির্বাচনী জনসভায় গনি সাহেবের জন্য উপস্থিত মানুষজনের কাছে প্রকাশ্যে ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি আব্দুল গনিকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান করেছিলাম, সুজাপুরের বিধায়কও করেছিলাম, তার জন্য আমি সুজাপুরবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এখন থেকে আমি নিজে সুজাপুর দেখব। মালদা থেকে সুজাপুরের সমস্ত বিষয় নজর রাখবে এই জেলায় তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। নেত্রীর কাছ থেকে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আশিস। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মতো, তার নির্দেশ শিরোধার্য। সুজাপুরের উন্নয়নের জন্য আমি যাবতীয় চেষ্টা করে যাব। মাথার উপর তিনি থাকছেন। এখন থেকে সুজাপুরে উন্নয়নের ঢেউ বয়ে যাবে। দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর জেলায় পা দিয়েই শাহনওয়াজ আলী রায়হান জানিয়েছিলেন, সুজাপুর কেন্দ্রের দলীয় বিধায়কের আচরণে তিনি লজ্জিত। এর জন্য তিনি সুজাপুরের মানুষের কাছে ক্ষমা প্রার্থী। সম্প্রতি ঈদে বাড়ি ফিরেছিলেন সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। বলেন, আমি উন্নয়নে বিশ্বাস করি, নিরপেক্ষভাবে এবং নিঃস্বার্থে উন্নয়নের কাজ চালিয়ে যায়। সবসময় মানুষের কাজ করতে মুখিয়ে থাকি। শুধু প্রচারে লম্পঝম্প করলাম, পরে গুটিয়ে গেলাম, এমন করি না। আমি ব্যতিক্রমী মানুষ। আমার জন্য তৃণমূল প্রার্থী নাকি মানুষের কাছে ক্ষমা চাইছে, এটা বিশ্বাসযোগ্য নয়। ও মানুষের কাছে ক্ষমা চায়নি, মানুষের কাছে আমার নামে দোষারোপ করেছে। বলেছে গনি সাহেব এখানে আসে না, কিছু করেনি। এসব ভিত্তিহীন কথাবার্তা বলেছে সে। ওর কথায় মানুষ ক্ষুব্ধ, বিরক্ত। ও যদি আমার কাছে এসে জবাবদিহি না দেয়, তবে আমি ওর পাশে দাঁড়াবো না। দুর্গাপুরে কেন্দ্রীয় এনআইটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে চাঞ্চল্য। রবিবার সকালে পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়ায়। মৃত অর্পণ ঘোষ মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এদিন পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে যখন কেউ ছিলেন না, সেই সময় তিনি ফিরে আসে। কিছুক্ষণ পর তার সহপাঠীরা হোস্টেলে যেতেই অর্পণকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। দুর্গাপুর থানার পুলিশকেও ঘটনার কথা জানানো হয়। পুলিশ এসে ওই ছাত্রকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই ছাত্রের বাড়ি ব্যান্ডেলে। কিন্তু কি কারণে পরীক্ষা দিয়ে আসার পর ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ওই ছাত্র মেধাবী বলেও জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনআইটির ডাইরেক্টর অরবিন্দ চৌড়ে বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ছাত্রটি পড়াশোনার বাইরেও শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সুসম্পর্ক গড়ে তোলার জন্য যে সমস্ত ক্লাব ও সংগঠন রয়েছে, সেগুলিতে প্রধান ভূমিকা গ্রহণ করত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও তার অগ্রণী ভূমিকা ছিল। আমরাও তার এই মৃত্যুর কারণ বুঝতে পারছি না। ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত। মৃত ছাত্রের পরিবারকে আমরা ঘটনার কথা জানিয়েছি। তবে ঠিক কিভাবে অর্পণের মৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পাণ্ডবেশ্বরে। এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে তৃণমূল, এমন অভিযোগ তোলেন বিজেপি নেতা। 13ই মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। প্রচারে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষই। প্রচারকে ঘিরে মাঝে মধ্যেই ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা। শনিবার এরকমই ঘটনা ঘটল পাণ্ডবেশ্বরে। শনিবার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের ডিভিসি পাড়াতে দলীয় প্রার্থীর সমর্থনের ভোট প্রচারে আসেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচার করছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হয় কয়েকজন তৃণমূল কর্মী। ভোট প্রচারে দিলীপবাবু সহ বিজেপি কর্মীদের তারা বাধা দেয় বলে অভিযোগ। উপস্থিত তৃণমূল কর্মীরা দিলীপবাবুকে প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? ভোটের সময় কেন এসেছেন? 100 দিনের প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছেন? আগে জবাব দিন। বিষয়টি নিয়ে রবিবার দলের পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাজাব জানান, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সব নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করে পাণ্ডবেশ্বরে জিতেছে।
এবারও তারা সন্ত্রাস করার চেষ্টা করছে। সেই কারণেই আমাদের নেতাকর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তবে এবার তৃণমূল সফল হবে না, মানুষের জবাব দেবে। অভিযোগের উত্তরে তৃণমূলের বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, শান্ত পাণ্ডবেশ্বর এলাকাকে অশান্ত করার চক্রান্ত করছে বিজেপি। তাদের সেই চক্রান্ত সফল হবে না। পাণ্ডবেশ্বরের মানুষই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গতকাল ওখানে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখিয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। হাইকোর্ট অযোগ্য মনে করলেও চাকরিহারাদের যোগ্য মনে করছে নির্বাচন কমিশন। ঠিক সে কারণেই চাকরিহারারা ভোট কর্মী হিসেবে কাজ করছেন। বোলপুরে রবিবার রুদ্ধদ্বার মদলীয় কর্মী সভা শেষে এমনটাই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি কিসের ভিত্তিতে অযোগ্য চাকরি প্রার্থীদের ভাগ করা হয়েছে সে বিষয়ে বলতে না চাইলেও চাকরিহারাদের ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করবে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন, জানান ব্রাত্য। পাশাপাশি রাজ্যপাল দ্বারা নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের বেআইনি বললেন শিক্ষামন্ত্রী। বীরভূমের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এদিন একটি কর্মী সভা করে তৃণমূল কংগ্রেস। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা শিক্ষক সংগঠনের নেতা প্রলয় নায়েক প্রমুখ। রুদ্ধদ্বার নির্বাচনী কর্মী সভা শেষে কলকাতা হাইকোর্টের 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা শীর্ষ আদালতে গিয়েছি, সেই রায়ের অপেক্ষায় আছি। এভাবে এতজনের চাকরি বাতিল করা যায় না। কিন্তু চাকরি বাতিলের পরেও দ্বিতীয় দফার নির্বাচনে চাকরিহারাদের ভোট কর্মী হিসেবে কাজ করা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটাই আমাদের প্রশ্ন। চাকরি নেই, তাহলে ভোট কর্মী কি হিসেবে কাজ করলেন? তাহলে নির্বাচন কমিশন তাদের অযোগ্য মনে করেনি। এই পয়েন্টটা আমরা সুপ্রিম কোর্টে জানাবো। শিক্ষামন্ত্রী আরও জানান, যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বিচার এসএসসি করেছে। হলফনামা দিয়ে 3 বার আদালতে অযোগ্য প্রার্থীদের তালিকা জমা করেছে। স্বশাসিত একটা সংস্থা হয়ে কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য বিচার করেছে সেটা আমি বলতে পারবো না। সব মিলে প্রায় 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন যে শীর্ষ আদালতেরই হাতে তা বুঝিয়ে দিয়েছেন ব্রাত্য। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার 29 এপ্রিল সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি। একই সঙ্গে ওই দিনই এসএসসি মামলার শুনানিও হবে শীর্ষ আদালতে। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যায় রাজ্য সরকার। এর আগে সন্দেশখালীতে হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলারই শুনানি হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি এসএসসির প্যানেল বাতিল সংক্রান্ত মামলারও শুনানি হবে সুপ্রিম কোর্টে। 2016 সালে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ করা প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। আর তার জেরে চাকরি যায় প্রায় 25,000-এর। এই নিয়োগ বাতিল করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আপিলেরও শুনানি করবে সুপ্রিম কোর্ট।